সেকেন্ড এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই নানজাও এবং চিংচিং একে অপরের সঙ্গে ঝগড়া করতে করতে একে অপরের গায়ের উপরে পড়ে যায়। আর এই সময় পর্দা সরে যাওয়ার কারণে অফিসের সবাই তাদেরকে লুকিয়ে লুকিয়ে শুনছিল, তারা এই জিনিসটা দেখতে পায়, বিশেষ করে নানজাও। নানজাওয়ের এই জিনিসটা দেখে তার ছোটবেলার কিছু স্মৃতি মনে আসতে থাকে। আর এই সময় নানজাও চিংচিং এর উপরই অফেন্ড হয়ে পড়ে। আমরা নানজাওকে হসপিটালে দেখতে পাই। এই সময় নানজাওয়ের অ্যাসিস্ট্যান্ট চিংচিংকে বলে ছোটবেলা থেকেই স্যারের কোনো একটা ট্রমা কাজ করে, সে যখন অনেক বেশি স্ট্রেস থাকে তখনই সে একটু বেশি চিন্তা করলে, বেশি লোকজনের মাঝে গেলে সে এরকম ভাবে অফেন্ড হয়ে পড়ে। আর এই জন্যই সে সবসময় চেষ্টা করে ভিড়ের থেকে দূরে থাকতে। এমনকি আমাদের অফিসের সকল মিটিং গুলো আমি হ্যান্ডেল করে থাকি। অনেক লোকজন হলে স্যারের জায়গায় সেই মিটিং এ আমি যাই। আর এই কারণে অফিসের সকল বড় বড় মিটিং এ নানজাওয়ের জায়গায় নানজাওয়ের অ্যাসিস্ট্যান্ট যেত। নানজাওয়ের জ্ঞান ফিরলে এখানে চিংচিং নানজাওয়ের সঙ্গে দেখা করতে আসে এবং সে নানজাওকে বলে, আমি অনেক বেশি দুঃখিত, আমি বুঝতে পারিনি যে তুমি এরকম অসুস্থ হয়ে পড়ো। সে যখন এইসব কথা বলছিল তখন আমরা দেখতে পাই একজন লেডি সেই কেবিনে প্রবেশ করে। এটা হচ্ছে নানজাওয়ের মা। নানজাওয়ের মা এখানে চিংচিংকে দেখে বলে, আরে এত সুন্দর এই মেয়েটা কে? তখন নানজাও বলে যে তেমন কেউই না। তখন নানজাওয়ের মা বলে, তোমার গার্লফ্রেন্ড নাকি? নানজাও তখন বলে দেয় যে হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড। আর এখানে চিংচিং সত্যি কথাটা বলতে চাচ্ছিল, বাট নানজাও তাকে কোনো কথাই বলতে দেয় না। নানজাও চিংচিং এর পাশে গিয়ে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করো, তাহলে আমি তোমাকে পে করব। আর এই কথা শুনে চিংচিংও রাজি হয়ে যায়। চিংচিং নানজাওয়ের মায়ের কথার সাথে তাল দিতে থাকে এবং এখানে তারা অনেক সুন্দরভাবে একে অপরের সঙ্গে কথা বলে। এখানে এই আন্টি চিংচিংকে লাঞ্চের জন্য ইনভাইট করে। নানজাও চিংচিংকে ইশারা দিচ্ছিল সে যেন না বলে, বাট চিংচিং এখানে বলে দেয় যে হ্যাঁ, আমি অবশ্যই আসবো আন্টি। সে এখানে হ্যাঁ বলে দেয়। নানজাও তো এই কথাটা শুনে একদম অনেক বেশি অবাক হয়ে যায়। নানজাও এখানে চিংচিংকে যখন তার কলেজের সামনে ড্রপ করে দিতে আসে তখন নানজাও চিংচিংকে বলে যে তুমি আমার মায়ের সঙ্গে লাঞ্চে যেতে কেন রাজি হলে? তোমার এত কিছু করার দরকার ছিল না। তখন চিংচিং নানজাওকে বলে, যেহেতু আমি পেমেন্ট পাচ্ছি তো আমি এই কাজটা কেন করবো না? এসব কথা বলতে বলতে চিংচিং এর কলেজ চলে আসে এবং চিংচিং সেখানেই নেমে পড়ে। চিংচিং এর ফ্রেন্ডরা তার কাছে এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে, তোমার এবং সিইওর ডেট সম্পর্কে আমাদেরকে কিছু বলো। তখন চিংচিং তাদেরকে বলে, তোমরা যেরকম ভাবছো সেরকম কিছুই না। চিংচিং এর বান্ধবীরা তাকে ছাড়ছিল না। তখন চিংচিং বলে, আরে পাগল, ওনার তো কিছু গোপনীয় সমস্যা আছে, মানে এই টাইপের কোন একটা কিছু সে তার বান্ধবীদের কাছে ইঙ্গিত করে, সেগুলো আমাদের শোনানো হয় না। এর পরবর্তীতেই আমরা আবার নানজাওকে দেখতে পাই। এখানে একজন নতুন ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম হচ্ছে মিস জিয়াং। মিস জিয়াং হচ্ছে নানজাওর কোম্পানিতে চাকরি করে। এই মিস জিয়াং নানজাওকে মনে মনে পছন্দ করত। আগের দিন নানজাওয়ের প্রপোজের ভিডিওটা ভাইরাল হয়ে যায় নেট দুনিয়াতে। আর এই লিঙ্কটাই অ্যাসিস্ট্যান্ট সব জায়গা থেকে ব্লক করে দিতে বলছিল। তখন সেখানে মিস জিয়াং চলে আসে। মিস জিয়াং তখন বলে যে বস কি তাহলে সত্যি সত্যি এই মেয়েটাকে প্রপোজ করেছে আর বস এই মেয়েটাকেই বিয়ে করবে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বস এই মেয়েটাকে প্রপোজ করলেও এই মেয়েটা বসকে রিজেক্ট করে দিয়েছে। এই বলে অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। আর এখানে মিস জিয়াং দাঁড়িয়ে কিছু একটা ভাবতে থাকে। পরবর্তী সিনেই আমরা দেখতে পাই নানজাও এবং চিংচিং দুজনেই যায় নানজাওয়ের মার সঙ্গে লাঞ্চ করতে। এখানে যখন তারা লাঞ্চ টেবিলে বসেছিল তখন এই আন্টি চিংচিং এর সঙ্গে আরো কিছু কথা বলছিল এবং চিংচিং এর ব্যাপারে জিজ্ঞেস করছিল যে সে কি করে। চিংচিং বলে যে আমি একজন কার্টুনিস্ট এবং আমি অ্যানিমেশন টাইপের ছবি ক্রিয়েট করে থাকি। তখন নানজাওয়ের মা বলে, তুমি চাইলে তো আমাদের গ্রুপেই জয়েন করতে পারো। তখন নানজাও বলে যে না মা, এটা কোনোভাবেই সম্ভব না। নানজাওয়ের মা বলে, কেন সম্ভব না? এত পিচ্চি একটা মেয়ে, তুমি একটা ভালো অপরচুনিটি ওকে দিতেই পারো। তখন নানজাও বলে যে চিংচিং এর কাজের ধরন আর আমাদের কোম্পানির কাজ অনেক বেশি আলাদা। তখন চিংচিং বলে যে আসলে তা না, আমার কাজ নানজাওয়ের কাছে ঠিক মনে হয়, এই জন্য। তখন নানজাও তার পায়ে পাড়া দেয়, এসব কথা না বলতে বলে। তারপরেও চিংচিং খোঁচা দিয়ে দিয়ে নানজাওকে বিভিন্ন ধরনের কথা শোনাতে থাকে। এক সময় আমরা দেখতে পাই নানজাওয়ের মা কথার ফাঁকে চিংচিংকে বলে যে আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। সে চিংচিংকে একটা বক্স বের করে দেয়, যে বক্সের ভেতরে কেক রাখা ছিল। সে বলে যে এই কেকটা আমি নিজে হাতে বানিয়েছি তোমার জন্য। এরপর চিংচিং যখন এই কেকটা খায় তখন সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। চিংচিং এর মা বলে যে তুমি এত বেশি ইমোশনাল হয়ে পড়লে, তোমার কি কিছু মনে পড়েছে? তখন চিংচিং বলে যে হ্যাঁ, আমার মাও এরকম কেক বানাতে পারতো, আমার মায়ের কথা মনে পড়ে গেল। তখন নানজাওয়ের মা বলে যে কিন্তু আমি তো শুধু এই রেসিপিটা পারি, অন্য কেউ তো পারে না, এটা আমার সিক্রেট রেসিপি। তখন চিংচিং বলে যে ছোটবেলায় কোন এক আন্টিদের বাসায় আমরা ঘুরতে যেতাম, তখনই সেই আন্টির থেকে আমার মা এই কেক বানানো শিখেছিল।
তখন নানজাওয়ের মা জিজ্ঞেস করে যে তোমার বাবার নাম কি। চিংচিং যখন তার বাবার নাম বলে তখন বলে যে আরে হ্যাঁ, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা তো আমার হাজবেন্ডের বন্ধু ছিল, তার মানে তুমি তার মেয়ে, আর তোমার মা তো এই রেসিপিটা আমার কাছ থেকেই শিখেছিল। এসব কথা বলার পর তারা বুঝতে পারে যে তারা ছোটবেলার থেকেই একে অপরের ফ্যামিলি ফ্রেন্ড। এরপরে তারা এই রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় নানজাওয়ের মা তাদেরকে বলে আমি চাই তোমাদের বিয়ের আগে কিছু প্রি ওয়েডিং ফটোশুট হোক। তখন নানজাও এবং চিংচিং দুইজনই রাজি হচ্ছিল না। নানজাওয়ের মার অনেক জোরাজুরিতে তারা দুইজন তার সঙ্গে যেতে চায়। এরপরে তারা অনেক সুন্দর একটা জায়গাতে যায় তাদের প্রি ওয়েডিং ফটোশুট করার জন্য। এখানে তারা এক এক সময় এক এক ড্রেস পরে এবং দুইজনে পোজ দিয়ে দিয়ে নানা ধরনের ছবি তুলতে থাকে। অনেক টাইপের ছবি এখানে তারা তোলে এবং তাদের দুইজনকে অনেক বেশি সুন্দর লাগছিল। এখান থেকে তারা বের হওয়ার পরে নানজাও চিংচিংকে তার কলেজে আবার ছাড়তে যায়। আমরা এখানে চিংচিংকে দেখতে পাই, সে তার বান্ধবীর বাসাতে আসে এবং সে এসে এই মাফিন চকলেট গুলোকে দেখতে পায়। সে এইগুলোকে দেখে তার বান্ধবী সুকে বলে আরে সু, তোমার কাছে এই মাফিন কেক গুলো কোথা থেকে আসলো? এগুলো তো আমার ভাইয়া কেনে। সু তখন তাকে কোনো কথারই অ্যান্সার দিতে পারে না। তারপর সে জিজ্ঞেস করে এগুলোকে আমার ভাই তোমাকে দিয়েছে? এরপরে সে দেখে যে খামে একটা চিংড়ি মাছের ছবি আঁকা। সে তখন বলে যে আমার ভাইয়া তো ছোটবেলাতে তোমাকে এই চিংড়ি মাছ এঁকে অনেক বেশি রাগাতো, তার মানে এটা ভাইয়া দিয়েছে। ভাইয়া তার মানে বাইরে কোথাও যায়নি, এখানেই আছে। তখন সু কোনো কথা বলে না। পরবর্তীতে আমাদেরকে নানজাওকে আবার দেখানো হয়। এখানে নানজাওয়ের অ্যাসিস্ট্যান্ট আসে এবং তাকে বলে স্যার আপনি এসব কি করছেন? আপনার স্ট্রেসের জন্য আপনি যে ওষুধটা নিতেন সেটা আপনি আগের থেকে না অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। এটা তো আপনার হেলথের জন্য অনেক বেশি খারাপ, আপনি এরকমটা করবেন না প্লিজ। আমি বুঝতে পারছি যে আপনি চিংচিংকে নিয়ে অনেক বেশি চিন্তিত। তখন নানজাও বলে যে আমাকে নিয়ে তোমার এত ভাবা লাগবে না, আমি আমার নিজের যত্ন নিজে নিতে পারি। এখানে আমরা নানজাওয়ের মাকে দেখতে পাই, সে ফার্স্টে নানজাওর কাছে কল করে এবং চিংচিং এর নাম্বার চায়। নানজাও তাকে সে নাম্বার দেয় না। পরবর্তীতে নানজাওয়ের মা অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে এবং বলে তোমার কাছে কি চিংচিং এর নাম্বার আছে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ মাম আছে, আমি আপনাকে সেন্ড করে দিচ্ছি। নানজাওয়ের মাকে আমরা দেখতে পাই নানজাওয়ের বাসাতে। নানজাও যখন অফিস শেষ করে আসে তখন নানজাওয়ের মা এবং নানজাও একে অপরের সঙ্গে কথা বলে। নানজাওয়ের মা তখন বলে যে আচ্ছা তুমি কি এই বিয়েটা নিজের ইচ্ছাতে করতে চাচ্ছ নাকি অন্য কারোর কথা ভেবে? নানজাও তখন বলে যে হঠাৎ এই কোশ্চেন। এর পরবর্তীতে সিন কেটে আমাদেরকে আবার চিংচিংকে দেখানো হয়। এখানে কিছু ছেলেরা একজন ছেলের সঙ্গে ঝামেলা করছিল। চিংচিং তখন এগিয়ে যায়। চিংচিং গিয়ে দেখতে পায় যে এই ছেলেরা তার ভাইয়ের সঙ্গে ঝামেলা করছিল। আর এখানে এই ছেলেগুলো হচ্ছে ওই লোকগুলো যারা কিনা চিংচিং এর ভাইয়ের কাছে টাকা পেত। তারা বলছিল যে তারা যে 2 লাখ ইয়েন পায় সেগুলো যেন তাদেরকে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেওয়া হয়, তা না হলে তাদের দুই ভাই বোনের কোনো সমস্যা হয়ে যাবে। এখানে চিংচিং এর ভাই তাদেরকে বলছিল তোমার প্রবলেম আমার সঙ্গে, তোমরা আমার সঙ্গে ডিল করো, এর ভেতর আমার বোনকে কেন টানছো? ও এই টাকার ব্যাপারে কোনো কিছুই জানে না। তখন চিংচিং সবার মাঝখানে এগিয়ে আসে এবং সে বলে তোমরা মাত্র 2 লাখ ইয়েনই তো পাবে, তাই নিয়ে এত কিছু? তোমরা আমার ভাইকে আর কিছু বলবে না, এই টাকা আমরা দুই ভাই বোন অনেক দ্রুতই তোমাদেরকে শোধ করে দেব। এখানে জায়ান যখন চিংচিংকে দেখে তখন সে বলে যে তুমি এখানে কি করছো চিংচিং? তখন চিংচিং তার ভাইকে বলে ভাই তুই এখানে এইসব কাজ করে বেড়াচ্ছিস, আমি তো মনে করেছি যে তুই ভালো কোথাও আছিস, ভালো কোনো চাকরি করছিস এবং নিজের লাইফটাকে এনজয় করছিস। তখন চিংচিং এর ভাই চিংচিংকে বলে যে দেখ তুই এইসব কথা বাদ দে, তুই তোর নিজের কেরিয়ারে ফোকাস কর, নিজের জীবনে ফোকাস কর। এই প্রবলেমটা আমার, এই প্রবলেমটার সলভ আমি করব। তখন চিংচিং বলে যে না, এটা কখনো হয় না। চিংচিং এর ভাই তখন চিংচিং এর একটা কথাও না শুনে তাকে একটা ক্যাব বুক করে এখান থেকে পাঠিয়ে দেয়। এর পরবর্তীতে আমাদেরকে আবার নানজাও এবং নানজাওয়ের মাকে দেখানো হয়। এখানে নানজাওয়ের মা নানজাওকে বোঝাচ্ছিল ছোটবেলা থেকেই তুমি তোমার ভাইকে নিয়ে অনেক বেশি টেনশন করো, আর যার কারণে তুমি সবসময় তোমার বাবার কথাবার্তা মেনে চলতে। আর তোমার বাবা তো একটু ওরকমই, ওর যা মনে হয় ও তাই করতো। এটা নিয়ে তার সঙ্গে আমার কম ঝামেলা হয়নি। দেখো বাবা, এই জীবনটা তোমার। তোমার যদি মনে হয় যে তুমি চিংচিংকে পছন্দ করো, তাকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, তাহলে তুমি তাকে বিয়ে করতে পারো এবং সেও যদি রাজি থাকে এই ব্যাপারটাই। কিন্তু যদি তুমি শুধুমাত্র তোমার বাবার কথা ভেবে তাকে বিয়ে করতে চাও, তাহলে এটা তো ঠিক হবে না। বিয়েটা একদিনের ব্যাপার না, এটা সারা জীবনের বন্ধন। এসব কথা বলে সে তার ছেলেকে বোঝাতে থাকে এবং সে তার ছেলেকে বলে যে তার মনের কথা শুনতে। এখন আগের সব জিনিস ছেড়ে ছুড়ে দিয়ে এখন নিজের ব্যাপারে একটু ভাবো। এর পরবর্তীতে আমরা মিস ইয়াংকে দেখতে পাই। মিস ইয়াং এখানে নানজাওর কাছে আসে এবং তাকে জানায় শেয়ার হোল্ডাররা জিং ইয়ান গ্রুপকে ব্যান করার চেষ্টা করছে। তখন নানজাও বলে যে আমি থাকতে এটা কোনোদিনই হবে না।
এখানে আমরা চিংচিংকে দেখতে পাই যে কিনা রাস্তায় হাঁটছিল এবং সে ভাবছিল যে কি করে সে এতগুলো লোন শোধ করবে, না হলে তার ভাইকে তো ঝামেলায় পড়তে হবে। চিংচিং ভাবতে ভাবতে তার তখন নানজাওয়ের কথা মনে পড়ে। সে নানজাওকে কল করে এবং জিজ্ঞেস করে যে তুমি আমাকে যে অফারটা দিয়েছিলে তোমাকে বিয়ে করার, সে অফারটা কি এখনো আছে? তখন নানজাও তাকে জানায় যে আমি এখন আর তোমাকে বিয়ে করতে চাই না। সে এই কথা বলে ফোন কেটে দেয়। চিংচিং তাকে আবারও কল করে, সে তখন কল রিসিভ করে। তখন সে নানজাওকে বলে যে শুনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই এ ব্যাপারে। তখন নানজাও তাকে তার বাসার লোকেশন সেন্ড করে। চিংচিং সেখানে চলে আসে এবং চিংচিং এখানে এসে তার সঙ্গে কথা বলে। এখানে নানজাও বলে যে কি বলতে চাও বলো। চিংচিং তখন বলে যে আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। তখন নানজাও বলে যে কিন্তু আমি এখন তোমাকে বিয়ে করতে চাচ্ছি না। চিংচিং এখানে নানজাওকে বলে দেখো, তুমি যদি আমাকে বিয়ে করো এটা কিন্তু লাভ তোমারই। তোমার মা তোমাকে বিয়ের জন্য আর জোরাজুরি করবে না, তারপরে তোমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে নানজাও তার দিকে ঘুরে বলে যে তুমি কি চাও। তখন চিংচিং তাকে বলে যে আমার 2 লাখ ইয়েনের প্রয়োজন, তুমি কি আমাকে দিতে পারবে? তখন নানজাও বলে যে হ্যাঁ দিতে পারবো। তখন চিংচিং বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিয়ে করে নেই। চিংচিং এই কথা বলে বলে যে আচ্ছা তোমাকে চিন্তা করতে হবে না, আমি তোমাকে এই টাকাটা শোধ দিয়ে দেবো। ধরো লোন নিচ্ছে আমি তোমার থেকে, আর আমি তোমাকে প্রফিট সহই তোমার এই টাকাটা শোধ করে দেবো। তখন নানজাও বলে যে কিভাবে তুমি শোধ করবে। চিংচিং তখন বলে দেখো, আমি অনেক বেশি হেলদি একটা মেয়ে, আমি অনেক কাজ করব, অনেক কাজ করে অনেক হার্ডওয়ার্ক করে আমি তোমার সমস্ত টাকা একদিন শোধ করে দেব। আর এই কথা শুনে নানজাবের একটু রাগ হয়, সে তার দিকে এগিয়ে আসতে থাকে এবং আবার দুইজনে পা স্লিপ করে একে অপরের গায়ের উপর পড়ে যায়। আর এই সময় অ্যাসিস্ট্যান্ট এসেছিল নানজাবের কাছে কিছু পেপারস নিয়ে। সে এই অবস্থায় দুইজনকে দেখে বলে যে আমি কিছু দেখিনি, অনেক সরি স্যার। সেই কথা বলে বের হয়ে যায়। সে আবার ফিরে আসে এবং ফিরে এসে বলে স্যার এই পেপারসটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। নাজাও তখন অ্যাসিস্ট্যান্টকে এখানেই থাকতে বলে এবং বলে যে আমরা একটা বিয়ের চুক্তি করতে যাচ্ছি, যার জন্য আমাদের দুই পক্ষের কিছু নিজস্ব রুলস থাকবে, আর সেই রুলস গুলোই তুমি এখানে লিখবে। যদি আমরা একে অপরের এই রুলস গুলোতে এগ্রি করি তাহলে আমাদের বিয়েটা হবে। এখানে একদিকে চিংচিং তার রুলস গুলো বলছিল, একদিকে নানজাও তার রুলস গুলো বলছিল, আর এখানে অ্যাসিস্ট্যান্ট সেগুলোকে টাইপ করছিল। তাদের এই রুলস বলা বলি করতে করতে সারা রাতই পার হয়ে যায় এবং দেখতে দেখতে সকালও হয়ে যায়। তারা একে অপরকে মোট 281টা রুলস দিয়েছিল, আর এই রুলস এর উপর বেস করেই তারা তাদের বিয়েটা করবে। আর সেকেন্ড এপিসোড এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।